আসসালামু আলাইকুম। পাশকারী ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ মাহমুদ। আজকে আমরা পড়ব ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান। তো চলা দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের পড়ালেখা। তো কর্মী সংস্থান বলতে কি বোঝায়? সাধারণভাবে আমরা যেটা বুঝি যে কর্মী সংস্থান মানে কোনো কর্মীকে নিয়োগ দেওয়া। এটার ইউজুয়াল প্রসেসটা কি? হয়তো কোনো প্রতিষ্ঠান যে কর্মী নিয়োগ করবে সে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে, আমরা সেই বিজ্ঞাপন দেখে সেখানে অ্যাপ্লাই করি এবং তারপরে সেই অ্যাপ্লিকেশনের এগেনস্টে বেস্ট অফ দ্য বেস্ট কর্মীদেরকে চুজ করে সিলেক্ট করা হয় ভাইবার মাধ্যমে। দেন হচ্ছে তাদের নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের কাজের উপর একটা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। সেইটা হচ্ছে আমাদের সাধারণ জানা ধারণা। তো চলো এবার দেখি আমাদের অ্যান্টিবায়োটিক্সে এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসে এবং কিভাবে আসে। সো আমাদের প্রথম হচ্ছে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ এবং উন্নয়নের প্রক্রিয়া। এটাকে আমরা বলতেছি কর্মী সংস্থান। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি? যোগ্য কর্মী সংগ্রহ, পরবর্তীতে নির্বাচন, পরবর্তীতে হচ্ছে নিয়োগ এবং উন্নয়নের প্রক্রিয়া। তাহলে সংগ্রহ হচ্ছে ফার্স্ট স্টেপ। সংগ্রহের পরে আমরা নির্বাচন করব কে আমার প্রতিষ্ঠানের জন্য বেস্ট। সো মনে করো আমাদের 10টা পোস্টের জন্য 100 জনের অ্যাপ্লিকেশন আসছে। সো 100 জন হচ্ছে আমার সংগৃহীত কর্মী। এর পরবর্তীতে আমরা সেই 100 জন থেকে টপ 10কে সিলেক্ট করব, সেটা হচ্ছে আমার কর্মী নির্বাচন। এরপরে সেই 10 জনকে আমরা নিয়োগ দিব এবং পরবর্তীতে তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অর্থাৎ কর্মী উন্নয়নের কাজ হবে। তো কর্মী সংস্থানকে ব্যবস্থাপনার দ্বিতীয় প্রধান কাজ হিসেবে গণ্য করা হয়। তাহলে ব্যবস্থাপনার দ্বিতীয় প্রধান কাজ কোনটা ভাইয়া? কর্মী সংস্থান। আবার বলি, ব্যবস্থাপনার দ্বিতীয় প্রধান কাজ কর্মী সংস্থান। কর্মী সংগ্রহের উৎস দেখো দুইটি। তাহলে কর্মী সংগ্রহের উৎস কয়টি? দুইটি। একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণটা কি? অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ম্যানেজমেন্ট লেভেলের কোনো একজন ব্যক্তি হয়তো বা রিটায়ার করেছেন, সো তার ওইখানে পদে শূন্যতা তৈরি হয়েছে। এক্ষেত্রে আমার তো একজন দক্ষ যোগ্য কর্মী লাগবে। সো আমি একজন নতুন কর্মীকে তাকে ট্রেনিং দিয়ে আবার প্রস্তুত করে যখন আমি নিয়োগ দিতে যাব, তখন তো আমার অনেক সময় লাগবে এবং অনেক খরচ আছে। বাট ওই কয়েকদিন অত সময়টাই আমার প্রতিষ্ঠানের কাজ করবে কি? সেক্ষেত্রে আমরা যে রিটায়ার নিয়েছে তার একবারে নিচের পোস্ট, ইমিডিয়েট নিচের পোস্টের একজনকে আমরা নিয়োগ দেই প্রমোশনের মাধ্যমে, অর্থাৎ তাকে পদোন্নতি দিয়ে ওই ভ্যাকেন্ট পোস্ট যে ফাঁকা পোস্টটা আছে সেটাই আমরা পদোন্নয়ন বা পদায়ন করি। সেইভাবে আমরা প্রতিষ্ঠানের দেখো অভ্যন্তরীণভাবে পদোন্নতি এবং বদলি কি জব রোটেশন, অর্থাৎ একটা ডিপার্টমেন্টের কর্মী অন্য ডিপার্টমেন্টে নিয়ে যাও। মনে করো একজন কর্মী সেলস বা বিক্রয় ডিপার্টমেন্টে ছিল, তাকে হয়তো পারচেস ক্রয় ডিপার্টমেন্ট নিয়ে যাওয়া হয়েছে। সো এভাবে আমরা বদলির মাধ্যমে ইন্টার ডিপার্টমেন্ট বা অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ করতে পারি। এবার আছে আমার বাহ্যিক উৎস। বাহ্যিকটা হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল কর্মী সংস্থানের যে ধারণা আমরা যেটা জানি, যে বিজ্ঞাপন দেওয়া হবে, সেটার অনুযায়ী অ্যাপ্লিকেশন আসবে, তারপরে ভাইবার মাধ্যমে আমরা কর্মী সিলেক্ট করে তাদেরকে নিয়োগ দিব। কর্মী নির্বাচন হচ্ছে আবেদনকারীর মধ্যে থেকে যোগ্যতম ব্যক্তিকে বেছে নেওয়া। সো নির্বাচন হচ্ছে যখন আমরা কর্মী সংগ্রহ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেন্টসকে কালেক্ট করা, আর নির্বাচন হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেন্টসদের মধ্যে থেকে আমাদের যোগ্য কর্মীকে বেছে নেওয়া। সো পদোন্নতি হচ্ছে কর্মীকে বর্তমান পদ থেকে উচ্চতর পদে উন্নত করা। এটা হচ্ছে আমাদের কোন ধরনের কর্মী সংগ্রহ? অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ। সো অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের একটা উপায় হচ্ছে পদোন্নতি। প্রশিক্ষণ কেন দেওয়া হয়? প্রশিক্ষণ দেওয়া হয় কর্মীদের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির জন্য। এখন কর্মীদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করলে প্রতিষ্ঠানের কি লাভ? প্রতিষ্ঠান কম কর্মী দিয়ে বেশি কাজ করাইতে পারবে এবং ইফেক্টিভ কাজ করাইতে পারবে। এটা হচ্ছে প্রতিষ্ঠান বেনিফিটেড হয়। কাজের মাধ্যমে প্রশিক্ষণ এবং কাজের বাইরে প্রশিক্ষণ। এই অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন আসে, এই কোশ্চেনটা অবশ্যই আসবে। সেটা কি? কাজের মাধ্যমে প্রশিক্ষণ এবং কাজের বাইরে প্রশিক্ষণের দেখো ভিতরে উপাদান আছে কিছু। এখানে কোশ্চেন কিভাবে আসে? মনে করো কাজের মাধ্যমে প্রশিক্ষণ নয় কোনটি। তাহলে বলছে আমার কাজের মাধ্যমে প্রশিক্ষণ নয় কোনটি। তাহলে আমার জানতে হবে যে কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনটি। তো কোনগুলো কাজের মাধ্যমে প্রশিক্ষণ? শিক্ষানবিশ, পদ পরিবর্তন, কোচিং। পদ পরিবর্তন বা জব রোটেশনটাকে আমরা দেখেছি যে এক ডিপার্টমেন্টের কর্মী অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া। শিক্ষানবিশ কি? শিক্ষানবিশ হচ্ছে একজন সিনিয়র বা সুপারিনটেন্ডেন্টের আন্ডারে একজন জুনিয়রকে কাজের মাধ্যমে তাকে দক্ষ করে গড়ে তোলা। আরেকটা হচ্ছে কোচিং। সো আমরা যদি এই তিনটা মনে রাখি, তাহলে শিক্ষানবিশ, পদ পরিবর্তন এবং কোচিং, এই তিনটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ। সো এই তিনটার বাইরে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ, যেমন বক্তৃতা, সেমিনার, কেস স্টাডি, সিমুলেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানের কর্মীদেরকে একটা আলাদা সেমিনারে নিয়ে যাওয়া হয়, সেখানে কোনো দক্ষ ব্যক্তির মাধ্যমে তাদেরকে স্পিচ দিয়ে শেখানো হয় যে কিভাবে কোন কাজটা করতে হবে। এইভাবে তাদের দক্ষতার উন্নয়ন করা হয়।
মানব সম্পদ পরিকল্পনাটা কি? কোনো একটা প্রতিষ্ঠান যদি নতুন কোনো বিভাগ খুলতে চায়, নতুন কোনো ডিপার্টমেন্ট খুলতে চায়, সেক্ষেত্রে তার কতজন কর্মী লাগবে এবং কোন কোন স্কিলফুল তার কর্মী লাগবে, এটা তো তাকে আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফাই করাটাকে বলা হয় মানব সম্পদ পরিকল্পনা। দেখো, মানব সম্পদ পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কতজন এবং কি কি ধরনের কর্মী লাগবে, অর্থাৎ কি কি যোগ্যতা সম্পন্ন কর্মী লাগবে তার আগাম হিসাব। রিক্রুটমেন্ট বা কর্মী সংগ্রহ একটি ইতিবাচক প্রক্রিয়া, কারণ এতে অনেক আবেদনকারী উৎসাহিত হয়। রিক্রুটমেন্ট কর্মী সংগ্রহ কিভাবে হচ্ছে আমাদের ইতিবাচক প্রক্রিয়া, কারণ এখানে আমার 10টা পোস্টের এগেনস্টে 100 জন মনে করো অথবা 1000 জন অ্যাপ্লাই করছে। সো এখানে হচ্ছে আমার পোস্টের এগেনস্টে আমার প্রতিষ্ঠান হিসেবে আমার অ্যাপ্লিকেন্টস অনেক বেশি, আমার জন্য আমি তো বেছে বেছে সবচেয়ে ভালো কর্মীকে নিতে পারবো, এটা আমার জন্য ইতিবাচক। কিন্তু পক্ষান্তরে যখন আমরা কর্মী নির্বাচনে যাই, আমাকে তো বেছে বেছে 10 জনকে নিয়ে বাকি মনে করো 90 জনকে আউট করে দিতে হয়। তো তখন কি হয়, তখন তো তারা হচ্ছে স্যাড হয়ে যাবে, সো তারা আপসেট হয়ে যাবে, তখন তাদের জন্য তখন এটা একটা নেতিবাচক প্রক্রিয়া। তাহলে ইতিবাচক প্রক্রিয়া কোনটা? কর্মী সংগ্রহ। আর নেতিবাচক প্রক্রিয়া কোনটা? কর্মী নির্বাচন। ইন্টারভিউ বা সাক্ষাৎকার প্রার্থীর ব্যক্তিত্ব এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তা যাচাইয়ের মাধ্যম। আচ্ছা, আমরা যখন বাহ্যিক পদ্ধতিতে হচ্ছে কর্মী সংগ্রহ করি, তখন হচ্ছে অ্যাপ্লিকেন্টসদের তো একটা ভাইবা নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউতে ইন্টারভিউ বোর্ড বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা ভিত্তিক কোয়েশ্চেন করে এবং দক্ষতা ভিত্তিক কোয়েশ্চেন করে সিলেক্ট করে যে কাকে আমার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। এবার দেখো, প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিশ কাল কি? শিক্ষানবিশ কাল অর্থাৎ শিক্ষানবিশ যে সময়টার জন্য করা হয়। এখন শিক্ষানবিশ কি? স্থায়ী নিয়োগের আগে কর্মীর কার্যক্ষমতা যাচাইয়ের সময়। এটা সাধারণত 3 মাস অথবা 6 মাসের জন্য হয়ে থাকে। সো যে পদের জন্য হচ্ছে আমার কর্মীকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাকে প্রথমে একটা চুক্তিভিত্তিক 3 মাস বা 6 মাসের জন্য নিয়োগ দেওয়া হয়। দেখা হয় যে এই কর্মীটা আসলে এই পদের জন্য উপযুক্ত কিনা। যদি সে ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে, তখন হচ্ছে তাকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে, অন্যথায় তাকে চুক্তির মেয়াদ শেষে রিজেক্ট করে দেওয়া হবে। দেখো, মেধা পরীক্ষা। মেধা পরীক্ষা হচ্ছে প্রার্থীদের বুদ্ধি ও দক্ষতা যাচাই। এটা হচ্ছে কোথায় নেওয়া হয়? ভাইবা বোর্ডে কর্মীদের বুদ্ধি এবং বিশেষ ক্ষমতা যাচাই করা হয়। কর্মী সংস্থানের মূল উদ্দেশ্য কি? সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে নিয়োগ। আচ্ছা, আমার 10 জন কর্মী লাগবে, কিন্তু আমি 10 জন কর্মীকে নেওয়ার পরেই তো আমি জাস্ট হয়ে গেল না, তাই তো তাদের নিজের দক্ষতা অনুযায়ী তার ডিপার্টমেন্টের কাজ বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় প্লেস করতে হবে, সঠিক জায়গায় পদায়ন করতে হবে। তাই কর্মী সংস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় প্লেস করা বা পদায়ন করা। দেখো, সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে নিয়োগ দেওয়া। প্রশিক্ষণ কর্মীর আত্মবিশ্বাস বাড়ায় এবং অপচয় রোধ হয়। অর্থাৎ প্রশিক্ষিত একজন কর্মী সে কিন্তু খুব কনফিডেন্ট থাকে তার কাজের উপর, যেহেতু তার কাজের কোনটা কিভাবে করতে হবে সে জানে, তখন তার অপচয় কম হয় এবং বেস্ট এফিসিয়েন্সি সে ডেলিভার করতে পারে। বর্তমান যুগে কর্মীদেরকে মানব সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, কারণ একজন দক্ষ কর্মী সে প্রতিষ্ঠানকে একটা বেটার আউটপুট দিতে পারে এবং একটা লং টার্মে আউটপুট দিতে পারে। পদোন্নতির প্রধান 2টি ভিত্তি। দেখো, পদোন্নতির ভিত্তি, প্রধান ভিত্তি পদোন্নতির কয়টা? 2টা ভিত্তি কি কি? তো পদোন্নতির প্রধান 2টা ভিত্তি কি কি? দেখো, জ্যেষ্ঠতা বনাম যোগ্যতা। অর্থাৎ একটা হচ্ছে জ্যেষ্ঠতা বা সুপিরিয়রিটি, সিনিয়রিটির ভিত্তিতে পদায়ন করা বা পদোন্নতি দেওয়া, আরেকটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে। যোগ্যতার ভিত্তিতে যে বেশি যোগ্য, যে বেশি স্কিলফুল, কোয়ালিটিফুল সে আগে পদোন্নতি পাবে। আর সিনিয়রিটি বেসিস করলে তখন হচ্ছে যে সিনিয়র সে আগে পদায়ন বা পদোন্নতি পাবে এবং যে জুনিয়র সে পরে পদোন্নতি পাবে। কর্মী ছাঁটাই কেন করা হয়? মনে করো 10 জনকে নিয়োগ দিয়েছো, তার মধ্যে 2 জন আছে যে হচ্ছে ভাই ফাঁকিবাজ, চরম ফাঁকিবাজ, মানে কাজের মাধ্যমে সে শুধু রিলস দেখে, দেন শুয়ে বসে কাটিয়ে দেয়। সো এই ধরনের কর্মী তো আসলে প্রতিষ্ঠানের জন্য বেনিফিশিয়াল না। সো তখন প্রতিষ্ঠান এই ধরনের কর্মীদেরকে ছাঁটাই করে দেয়। এবার দেখো, ওরিয়েন্টেশন বা পরিচিতিকরণ। আচ্ছা, তোমরা যখন কলেজে উঠেছো, নতুন ভর্তি হয়েছো, তখন তো তোমাদের একটা ওরিয়েন্টেশন নিয়ে হয়েছে, তোমাদের ফুল দিয়ে বরণ করা হয়েছিল। সো তখন কিন্তু তোমাদের দেখো ডিপার্টমেন্টের কে কে টিচার, কে কোন ক্লাস নাই, ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দেওয়া হয়েছিল। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তেমনই আমরা যখন নতুন কর্মী নিয়োগ দেই, তখন দেখো যে একটা প্রতিষ্ঠানের নতুন কর্মীকে সেই প্রতিষ্ঠানের পরিবেশ সম্পর্কে জানতে হয়, তাকে জানাতে হয়। এই জানানোর প্রক্রিয়াটাই হচ্ছে ওরিয়েন্টেশন। নতুন কর্মীকে প্রতিষ্ঠানের পরিবেশ এবং সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, সেটাই হচ্ছে ওরিয়েন্টেশন। চলো দেখি এই অধ্যায় থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছে। দেখো, পদোন্নতির ভিত্তি কয়টি? আমরা দেখেছি পদোন্নতির প্রধান ভিত্তি কয়টি? 2টি ভিত্তি কি কি? জ্যেষ্ঠতা এবং যোগ্যতা, সুপিরিয়রিটি ভার্সেস কোয়ালিটি। সো আমাদের যখন শিটগুলো তুমি খুলবে, দেখতে পাবে যে এই অধ্যায় থেকে আমাদের 15টা এমসিকিউ দেওয়া আছে। 15টা এমসিকিউ সবগুলোর শেষে দেখবে যে ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে। ওগুলো যদি আমরা সলভ করতে পারি, এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক আমরা খুব সহজে সলভ করতে পারবো। দ্যাটস অল ফর দিস ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান।